প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ নিয়ে আলোচনার আভাস। তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ। পর্যায়ক্রমে রাজনৈতিক দলের সাথে বৈঠক। সড়ক মহাসড়কে ব্যাটারি রিকশায় বারবার দুর্ঘটনা। নিয়ন্ত্রণের প্রশ্নে নিশ্চুপ বিআরটিএ, দ্রুত কঠোর নীতির তাগিদ। ব্যাটারির যে আমদানি, মোটরের যে আমদানি এবং চেসিসের জন্য যে রড এবং অ্যাঙ্গেল বাইরে থেকে আমদানি হচ্ছে, সেখানে নিয়ন্ত্রণ করতে হবে। এবং ক্রয়াদেশ সংকটে চট্টগ্রামে টিকে থাকার লড়াইয়ে ছোট পোশাক কারখানা। ব্যবসায়িক সক্ষমতা হারিয়ে লোকসানের শঙ্কায় শিল্প মালিকরা। অনেকাংশে ওরা পুষিয়ে উঠতে পারে না, যার দরুন আপনার নুন আনতে পান্তা ফুরালে যেরকম হয়ে যায়, আমাদের ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিগুলোকে এইভাবে করে চলতে হচ্ছে। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক আজ দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। বিএনপির সঙ্গে এই বৈঠকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও নির্বাচন নিয়ে সরকারের মনোভাব, সংস্কার সহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। এছাড়াও বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন দিনের ঢাকা সফরের শুরুতেই প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। সকালে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি। নিকোল চুলিক ছাড়াও আজ ঢাকা সফরে আসবেন দেশটির পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রথম প্রতিনিধি দলের সফরে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রতিনিধি দলটি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে। এরপর বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন মার্কিন প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। রাজধানীর প্রায় সব সড়ক জুড়েই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। বেসরকারি হিসাব বলছে, ঢাকার রাস্তায় বেপরোয়া হয়ে ওঠা এই যানের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। এলাকার অলিগলি ছাপিয়ে সড়ক মহাসড়কেও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে কাঠামোগত ত্রুটিযুক্ত এই বাহন। অনেকটা অদৃশ্য কারণে প্রশাসনও যেন নীরব ভূমিকায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর গণপরিবহনকে সুব্যবস্থাপনায় আনাই একমাত্র সমাধান। আর জানাচ্ছেন তৌহিদুল তারেক। রিকশা চালানো একসময় হাড়ভাঙা পরিশ্রমের কাজ হলেও সময়ের পালা বদলে পায়ের ওপর পা তুলেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এর চালকরা। মোটর আর ব্যাটারি এই কল্যাণ বয়ে আনলেও সড়কে অন্যান্য যান ও পথচারীদের অকল্যাণে ব্যস্ত ব্যাটারি চালিত রিকশার চালকেরা। সাথে আছে ইজি বাইক। এলাকার অলিগলি ছাড়িয়ে মূল সড়ক, এমনকি মহাসড়কেও দেখা মিলছে এদের। এই যে হাইওয়েতে যে আপনি আপনার এই ইজি বাইকটা নিয়ে উঠাইছেন, এটা তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, আপনি কি এটা জানেন? হ্যাঁ, এটা আমি জানি, আর আমি হাইওয়ে কমে উঠি। আশঙ্কা তৈরি করতেছি, এটা ঠিক আছে, কিন্তু অনেক অনেক এখন এই গাড়ির উপর মানুষ এখন নির্ভর হয়ে গেছে। ভিতরে যাত্রী কম থাকে বা টাকা ইনকাম কম হয়।
সড়কে অনেকটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এসব কাঠামোগত ত্রুটিযুক্ত বাহন। নেই নিয়মনীতির তোয়াক্কা, সুযোগ পেলেই ছুটছে উল্টো পথে। ব্রেক ও সাসপেনশন সিস্টেম ভালো না হওয়ায় সহসাই ঘটছে দুর্ঘটনা। রাস্তায় যে যাত্রী উঠে বাম দিয়ে ডাইনে পড়ে, এই সময় ব্রেক করলে যেমন একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বাড়ে। এই কারণে অটোরিকশা বন্ধ করে দেওয়া উচিত হাইওয়ের জন্য। কোনো সিগন্যাল ছাড়াই ডাইনে বামে মানে হঠাৎ করি আচমকা বিদ্যুৎ চমকানোর মতো অনেক সমস্যা, জামজটের সমস্যা হয়, রং সাইডে যায়, আবার বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায়। এখানে মনে সবাই সিএল অনুযায়ী দাঁড়িয়ে আছে, বাট 2-4 জন এসে পুরো লাইনটা বন্ধ করে দিল, মানে সিগন্যালটা আমার পুরোপুরি অচল হয়ে গেল। পরিসংখ্যান বলছে এবার ঈদে 32% দুর্ঘটনায় ঘটেছে ব্যাটারি চালিত রিকশায়। এমন পরিস্থিতিতে 2014, 17 ও 21 সালে 3 দফায় হাইকোর্ট ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধ করলেও এসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে। সবশেষ গত বছর নভেম্বরে উচ্চ আদালত আবারও 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। তবে চালকদের বিক্ষোভের মুখে পিছু হটে সরকার। দেশে কত সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে তার সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। বেসরকারি বিভিন্ন সংগঠনের তথ্যানুযায়ী এর সংখ্যা 48 থেকে 50 লাখ। কোনো নীতিমালা ও নিবন্ধন না থাকায় সহজেই এই বাহন আমদানি, বিক্রি ও চলাচল আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মত এই বিশেষজ্ঞের। যেভাবে পঙ্গপালের মতন ব্যাটারি রিকশা সড়কে নামছে, কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, অনেকটা অনিয়ন্ত্রিত জন্ম কিন্তু এদের হচ্ছে। ফলে এখন আমরা যতটুকু স্বস্তি দেখছি, কিছুদিন পরে এটা কিন্তু অস্বস্তির কারণ হয়ে যাবে। তারা অনেক সময় ম্যানুয়াল যে রিকশাগুলি আছে, প্যাডেল চালিত রিকশা, তার সাথে মোটর সংযোজন করে সেটাকে মোটরাইজ একটা বাহনে কিন্তু তৈরি করছে। কিন্তু এই যে ম্যানুয়াল রিকশার যে কাঠামো আছে, সেটা আসলে ব্যাটারি রিকশার সাথে মানানসই না। 30 থেকে 40 কিলোমিটার গতিতে চলার মতন সক্ষমতা কিন্তু তার নাই। কারণ এই ম্যানুয়াল রিকশার আমরা যেটা বলি ভার কেন্দ্র, সেটা সাধারণত রাস্তা থেকে 6 ইঞ্চি উপরে থাকে। কিন্তু যখন আমি 4 থেকে 5টা ব্যাটারি সংযোজন করছি, তার ভার কেন্দ্র কিন্তু উপরে উঠে যায়, তখন সে একটা ভারসাম্যহীনতায় কিন্তু ভোগে। এই কারণে আমরা দেখি যখনই মোচড় নিতে যায় অতি গতিতে, তখনই কিন্তু তারা পোল্টি খেয়ে পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনাগুলি ঘটছে। যন্ত্রের সাহায্যে চলে এমন যানবাহনের অনুমোদন দেয়ার একমাত্র এখতিয়ার সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি-এর। একই সাথে সড়কে নিরাপত্তা ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে সংস্থাটি। তবে কেন ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এমন প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই সংস্থাটির পরিচালকের কাছে। এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগই ব্যবস্থা নিচ্ছে, আসলে এগুলো আমরা নিচ্ছি না, যেহেতু আমাদের জায়গায় আমাদের যে কনসার্ন সেটা তো আমাদের জানানো হয়েছে যে এইগুলো এত সংখ্যায় বেড়েছে যে বৈধ যে যানবাহন সেইগুলোই আসলে সুশৃঙ্খলভাবে রাস্তায় চলাচল করতে অসুবিধা হচ্ছে। তবে এত অভিযোগ থাকলেও বাস্তবতা ভিন্ন। সিএনজির তুলনায় কম ভাড়া ও প্যাডেল রিকশার চেয়ে দ্রুতগতির হওয়ায় অনেকটা বাধ্য হয়েই এসব রিকশায় চড়ছেন যাত্রীরা। আমাদের মাল জিনিস বেশি বলে সিএনজি আমাকে নেয় না, আমাকে 2 জনে নিলে মনে করেন ওদের আরেকটা সিট বেশি, মানে সিটটা বুক হয়ে যায় আর কি। আমরা বলি যে আমরা ভাড়া দিচ্ছি, তা ওরা নিতে চায় না। আমাদের ভাড়া চাইতে অটোর ভাড়া অর্ধেক, হাফ ভাড়া, আমাদের ভাড়া চাইতে প্রায় ডাবলেরও বেশি পড়ে যায়। এমন বাস্তবতায় সরকারের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ, রাজধানীতে গণপরিবহনের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে সরকারকে। কঠোর নীতিমালার মধ্যে আনতে হবে ব্যাটারি রিকশাকে। ব্যাটারি রিকশা বা ইজি বাইক নিয়ে সবসময় আসলে রাজনীতি হয়েছে। সরকারের উচিত অতি দ্রুত কিছু নীতিমালা তৈরি করা। একটা হচ্ছে সংখ্যাতাত্ত্বিকভাবে তাদের বিচরণ ক্ষেত্র কী হবে, কী পরিমাণ আমি নিবন্ধন দিব, এটা ঠিক করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সংখ্যাতাত্ত্বিকভাবে যদি নিয়ন্ত্রণ করতে হয়, আমার ইনপুটে গিয়ে কিন্তু বন্ধ করতে হবে। ব্যাটারির যে আমদানি, মোটরের যে আমদানি এবং চেসিসের জন্য যে রড এবং অ্যাঙ্গেল বাইরে থেকে আমদানি হচ্ছে, সেখানে নিয়ন্ত্রণ করতে হবে। ঢাকা শহরের রুটগুলোকে র্যাশনালাইজেশন করে প্রত্যেকটা রুটে কোম্পানি ভিত্তিক বাস চালাতে হবে, অর্থাৎ এক ছাতার নিচে বাসগুলি নিয়ে আসতে হবে। এখন যেভাবে চলছে একই রুটে বিভিন্ন কোম্পানি, আবার একই কোম্পানির মধ্যে বিভিন্ন মালিক, তারা কি করছে, সড়কে নেমে ক্যানাবলিজম করছে। তুলনামূলক কম ভাড়া ও দ্রুতগতির এই যান খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেলেও অবৈজ্ঞানিক কাঠামো এবং সড়কে বেপরোয়া হওয়ায় তাদের নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি। তবে বিশেষজ্ঞরা বলছেন এদের পেছনে থাকা রাজনৈতিক এবং ব্যবসায়িক ইন্ধন ধ্বংস করতে পারলেই কেবল তা সম্ভব হবে সরকারের পক্ষে। তৌহিদুল ইসলাম তারেক, এখন, ঢাকা।
ফরিদপুরের সড়ক মহাসড়কে বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়, কিন্তু এসব কমিটির দেয়া একটি সুপারিশও দেখেনি আলোর মুখ। এতে ক্ষুব্ধ ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। 2023, 2024 এবং সর্বশেষ 2025 সালে ঘটে যাওয়া কেবলমাত্র 3টি দুর্ঘটনাতেই ফরিদপুরে প্রাণ হারিয়েছেন 29 জন, আহত হয়েছেন শতাধিক। 3টি দুর্ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে 3টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। হাইওয়ে এক্সপ্রেসওয়েতে কন্ট্রোল ক্যামেরা স্থাপন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে তদারকি, এক্সপ্রেসওয়ের প্রত্যেক পয়েন্টে মনিটরিং টিমের নজরদারি, বিনা ড্রাইভিং লাইসেন্সে গাড়ি না চালানোর বিষয়টি নিশ্চিত করা সহ বেশ কয়েকটি সুপারিশ করে তদন্ত কমিটি। তবে এসব সুপারিশের একটিরও বাস্তবায়ন চোখে পড়েনি। সড়ক মহাসড়কে আইন না মেনে বেপরোয়াভাবে যান চলাচলের কারণে থামছে না মৃত্যুর মিছিল। অনেকের দাবি, দুর্ঘটনা প্রতিরোধে তদন্ত কমিটির দেয়া সুপারিশগুলো সঠিকভাবে বাস্তবায়ন হলে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা যেত। তদন্ত কমিটি তদন্ত করেন এবং বেশ কিছু সুপারিশ মালা প্রণয়ন করেন, কিন্তু সেই সুপারিশ মালা কেন যেন রেড ট্যাপিজমের মধ্যে পড়ে যায়। লাল ফিতার দৌড়াতে সেই সুপারিশ মালা আলোর মুখ দেখে কিনা এই ধরনের কোনো ফলো আপ কিন্তু আমরা দেখতে পাই না। সব না হলেও কিছু সুপারিশ যদি আমরা প্রতিপালন করতে পারতাম, যদি মানা হতো, তাহলে কিন্তু এই মানুষের এই মৃত্যুর মিছিল কিন্তু বাড়তো না। বেশিরভাগ ক্ষেত্রেই দ্রুতগতি ও চালকদের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা সড়ক দুর্ঘটনার মূল কারণ। জনবল সংকটের কথা জানিয়ে হাইওয়েতে তদারকি বাড়ানোর আশ্বাস দিলেন এই হাইওয়ে পুলিশ কর্মকর্তা। সুপারিশগুলো বাস্তবায়ন হওয়া কঠিন বলে জানালেন জেলা প্রশাসক। অতিরিক্ত গতিতে ওভারটেকিং করার কারণেই এই দুর্ঘটনা ঘটছে। আমাদের 4টা রাস্তা ভাঙান, আমরা এক এক সময় এক এক দিকে, এদিকে 1 ঘন্টা করলে ওদিকে ওই অন্য রোডে 1 ঘন্টা করে। আমরা প্রতিনিয়ত কাগজ চেকিং করি এবং কাগজ যদি কারোর থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং আবার স্পিডের জন্য প্রতিদিন মামলা। এই সুপারিশ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে সবাইকে নিয়ে আমরা একসাথে বসবো এবং বসে আমরা কর্মপন্থা বা কর্মপদ্ধতি বের করব। বের করে এই ধরনের যে দুর্ঘটনাগুলো বারবার ঘটছে সেগুলো যেন না ঘটে সেই ধরনের আমরা ব্যবস্থা নেব। তদন্ত কমিটির দেওয়া সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের দাবি ফরিদপুরবাসীর। এখন ফরিদপুর। ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এতে বেড়েছে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। এর মধ্যে নতুন দামে তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, দোকানে মজুদ থাকা পুরনো তেল কি নতুন দরে বিক্রি করছেন কিনা ব্যবসায়ীরা জানাবেন, এবং একই সাথে জানতে চাই এই যে নতুন দামে তেল বিক্রি করছেন ব্যবসায়ীরা, এ নিয়ে আসলে আপনার ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা আসলে কি বলছেন এ বিষয়ে? রাত্রি আমরা যেটি জেনেছি যে চট্টগ্রামের বাজারগুলোতেও গতকাল থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হয়েছে। এটি অধিকাংশ দোকানেই তারা গতকাল থেকে যে নতুন দাম সরকার নির্ধারণ করেছে, লিটার প্রতি যে 14 টাকা বাড়তি, অর্থাৎ 1 লিটারের তেল 175 টাকা থেকে 189 টাকা, 14 টাকা বাড়তি দামে যে বিক্রি হচ্ছে সেই নতুন দামেই বিক্রি করা শুরু করেছেন তারা। এবং 5 লিটারের বোতল সেটি পড়ছে কিন্তু 852 টাকা থেকে বেড়ে 922 টাকায়। এবং আমরা জানি যে খোলা সয়াবিনের তেলও দাম এবং পাম অয়েলের যে দাম সেটাও কিন্তু আমরা দেখেছি যে 157 টাকা থেকে বেড়ে 179 টাকায় এটি 169 টাকায় এটি বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু আসলে এর প্রভাব পড়েছে এবং যারা দোকানি আছেন তারা বলছেন যে তারা যে পুরনো তেলগুলো আছে, যেগুলো পুরনো দামে কেনা, সেগুলো তারা পুরনো দামেই বিক্রি করছেন। এবং এখানে অধিকাংশ তেলই আসলে যেহেতু রমজানের পর একটা মজুদ তারা করেছেন, সেহেতু অধিকাংশ তেলই কিন্তু পুরনো দামে কেনা। এই যে দোকানটিতে আমরা রয়েছি তিনি বলছেন যে আসলে অধিকাংশ তেল যে এখন তার মজুদ রয়েছে সেটি পুরনো দামে কেনা, সেহেতু তিনি চেষ্টা করছেন যে আসলে পুরনো যে দাম সেই দামে বিক্রি করতে। তবে এটি দিয়ে আসলে তার সপ্তাহখানেকের মজুদ চলবে এবং এটি ফুরিয়ে যাবে। এবং তারা বলছেন যে আসলে যে নতুন দাম সেই নতুন দামে কিন্তু আসলে এখন কিনতে হচ্ছে যারা বিক্রেতা আছেন বা ডিলার আছেন তাদের কাছ থেকে। এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। মূলত এই যে নতুন দাম সেটি কিন্তু মধ্যবিত্তের উপর প্রভাব ফেলবে, কারণ
লিটার প্রতি বাড়তি টাকা 14 টাকা কিন্তু অনেক টাকা অনেকের কাছে। এবং যদি তারা বলছেন যে আসলে পুরো মাসের যে বাজার, সেই মাসের বাজারে কিন্তু 10 লিটারের মতো তেল কিন্তু তাদের লাগে। সেক্ষেত্রে পুরো মাসের বাজার যদি হিসাব করা হয়, সেক্ষেত্রে সেই যে বাড়তি দাম যোগ হবে 14 টাকা করে লিটার প্রতি, সেটি কিন্তু তাদের দৈনন্দিন জীবনে এক ধরনের প্রভাব ফেলবে। আর বিক্রেতাদের মধ্যে আমরা যেমন দেখছি যে অনেকেই পুরনো দামে বিক্রি করছেন, তেমনি অভিযোগ পাচ্ছি যে আসলে পুরনো দামে না বিক্রি করে নতুন দামে কিন্তু পুরনো তেল বিক্রি হচ্ছে এখানে। তো এমন অভিযোগ আমরা পাচ্ছি এবং চট্টগ্রামের বাজারে নতুন দামে বিক্রি হয়েছে রাত্রি। ভোজ্য তেলের নতুন দাম নির্ণয় করেছে সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। অর্ডার সংকট, পণ্য উৎপাদন ও ব্যবসার খরচ বাড়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছে চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি প্রায় অর্ধশত পোশাক শিল্প কারখানা। উদ্যোক্তারা বলছেন, প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে বড় বড় শিল্প গ্রুপ টিকে থাকলেও ছোট কারখানা মালিকরা আর্থিক সংকট ও লোকসানের রুগ্ন হয়ে পড়েছে। এসব কারখানা ও বিপুল সংখ্যক শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতে আলাদা করে ভাবতে হবে সরকারকে। আর জানাচ্ছেন হাজারা শিউলি। বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা ইস্যুতে রোজার ঈদের আগ থেকেই বিক্ষোভে নামে চট্টগ্রাম ইপিজেডের কয়েকটি কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় চট্টগ্রামের রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে। বিশেষ করে জেএমএস, এক্সেলসিওর শুজ, জেডব্লিউ অ্যাপারেলস, জেহাং মেডিকেল সহ বেশ কয়েকটি কারখানায় কয়েকদিন টানা আন্দোলন চলে। গত মাসে বেতন দিতে সমস্যা তৈরি হবে এমন পোশাক কারখানার তালিকা করে শিল্প পুলিশ। অর্ডার সংকট, ক্রেতা থেকে যথাসময়ে টাকা না পাওয়া, ব্যাংকিং জটিলতা সহ সমস্যাগ্রস্ত 44টি কারখানাকে চিহ্নিত করে তারা, যেখানে কর্মসংস্থান প্রায় 1.5 লাখ শ্রমিকের। রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ব্যবসায়ীদের অনেকে গা ঢাকা দেয়ায়ও সংকট তৈরি হয়েছে। যদিও শিল্প পুলিশ বলছে, কিছু কারখানায় শ্রম অসন্তোষ সৃষ্টি হলেও সমাধান করা হয়েছে। দুই একটা ব্যাংক আছে এই পরিবর্তিত পরিস্থিতি এসে তারা হয়তোবা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পড়ছে, যার জন্য ওই ব্যাংকগুলা ওই ফ্যাক্টরিগুলোকে আপনার তাদের যে ট্রানজ্যাকশনটা, ফিনান্সিয়াল লেনদেনটা এটা সঠিকভাবে করতে পারছে না, সেই জন্য কিছু কিছু ফ্যাক্টরি আবার সাফার করছে। ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক মন্দায়, অর্ডার সংকট, প্রতিযোগিতায় দাম কমে যাওয়া, বাড়তি জ্বালানি ও পরিবহন খরচ, সেই সঙ্গে ব্যাংকের সুদ টানতে গিয়ে রুগ্ন হয়ে পড়ছে অনেক কারখানা। এছাড়া শুল্ক সংক্রান্ত জটিলতা, শিল্পের কাঁচামাল খালাসে দেরি ও সরকারের নীতি সহায়তার অভাবেও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। এফওবি যারা যেভাবে করে ডিরেক্ট বাইরের সাথে যে লিঙ্ক আপ আছে, যেভাবে প্রাইস পায়, কিন্তু ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিগুলো ওভাবে পায় না। বাট তাদের খরচগুলো কিন্তু ঠিকই, কিন্তু আপনার বড়দের মতো খরচ ওদের। তো সুতরাং ওদের সাথে পাল্লা দিয়ে আসতে গেলে কিন্তু ওদের অনেকাংশে ওরা পুষিয়ে উঠতে পারে না, যার দরুন আপনার নুনান্তে পান্তা ফুরালে যেরকম হয়ে যায়, আমাদের ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিগুলোকে এইভাবে করে চলতে হচ্ছে। ক্লিয়ারিং এসে আমাদেরকে অনেক জটিলতার সম্মুখীন, এইচএস কোডের সমস্যা পড়তেছি আমরা। এই জিনিসগুলো নীতি সহায়তা সরকার থেকে আমরা আরও বেশি চাই। এটা না হলে স্মুথলি যদি আমরা ব্যবসা করতে না পারি, ইজি অফ ডুইং বিজনেসে যদি আমরা আগাতে না পারি, তাহলে এই সমস্যাগুলো দিন দিন বাড়বে, কমবে না। শিল্প উদ্যোক্তারা বলছেন, নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে বড় বড় শিল্প গ্রুপ টিকে আছে। তবে ক্রমবর্ধমান খরচের সাথে নানা খাতে প্রতিনিয়ত হিডেন কস্ট বাড়লেও মুনাফা না হওয়ায় টিকে থাকার সক্ষমতা হারাচ্ছে বেশিরভাগ ছোট ও মাঝারি কারখানা। বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসের সাথে তাদেরকে কনভিন্স করতে হয়, সবগুলো করে এসে এখানে দেখা যায় আপনার প্রোডাক্টের মধ্যে ওয়ারফেন চলে আসতেছে। পোর্ট আবার এমনভাবে কাজ করছে, তারা দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের পরে যদি আপনি মাল না নেন 3 গুণ 4 গুণ পর্যন্ত পেনাল্টি দিচ্ছে। মোট কথা সব জায়গার মধ্যে টু ডু বিজনেস এক্সপেন্ডিচার ইজ টু হাই। চট্টগ্রামে মোট পোশাক কারখানার সংখ্যা প্রায় 6 শতাধিক হলেও বর্তমানে চালু আছে 528টি কারখানা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। উপকূলীয় এলাকা না হলেও নড়াইলের নদী ও খালের পানিতে প্রতি বছর বাড়ছে লবণাক্ততা। বাধ্য হয়ে মাটির নিচ থেকে পানি তুলে চাষাবাদ করতে হচ্ছে কৃষকদের। এতে সেচ খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। জমিতে লবণ পানি প্রবেশ করায় অন্তত 5,000 একর 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলি জমিতে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই জনপদের হাজারো কৃষক।
বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ইমরান হোসেন। 968 বর্গ কিলোমিটার আয়তনের কৃষি প্রধান জেলা নড়াইল। বিল ও ঘেরবেষ্টিত এ জনপদের মানুষের প্রধান জীবিকার উৎস কৃষি ও মৎস্য চাষ। সদরের বাঁশভিটা গ্রামের কৃষক পরাগ বরণ বিশ্বাস এবছর 3 বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। 1 দশক আগে নদী ও খালের পানি দিয়ে জমিতে সেচ দিলেও কয়েক বছর ধরে খালের পানিতে লবণাক্ততা বাড়ায় সেচের কাজে ব্যবহার করছেন ভূগর্ভস্থ পানি। এতে খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। পুরো জায়গাটা আছে আমরা মোটরে ব্লক করতাম, কিন্তু এখন খালে নোনা পানি আসা থেকে সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এখন আমরা বোরিং করে করে ব্লক করি, তো এতে আমাদের সেচ খরচ অনেক বেড়ে গেছে। নড়াইল জেলার আফরা, নবগঙ্গা ও চিত্রা নদীর পানিতে লবণাক্ততা বেড়ে সেচের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন খাল, বিল ও জলাশয়ের পানি। ফলে বিপাকে পড়েছেন পরাগের মতো হাজারো প্রান্তিক কৃষক। নদী খালের পানি ব্যবহারে 1 বিঘা জমিতে সেচের জন্য যেখানে কৃষকের খরচ সর্বোচ্চ 2500 টাকা, সেখানে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে তা ব্যবহারে খরচ পড়ে 7000 টাকা পর্যন্ত। শুধু ধান না, ধানের পরে যেসব ফসল আসে না কেন, এই নোনা পানির জন্য কিন্তু এই মাটিটা আর উর্বর থাকে না। পানি তুলতে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে, ফসলের দাম আমরা ঠিক মতন পাচ্ছি না। আমাদের সারের যেখানে 2 কেজি লাগে সেখানে দেখা যাচ্ছে আমরা 3-4 কেজিও লেগে যায়, তারপরেও রেজাল্ট আমরা ভালো পাই না। যে সকল জমিতে লবণ পানি প্রবেশ করে সে সকল জমিতে সার লাগে বেশি, ফলে সেচ ও সার খরচ বেশি হওয়ায় বোরো আবাদে উৎপাদন খরচ বেড়েছে কৃষকদের। লবণ পানি প্রবেশ করায় মুলিয়া, বাহিরগ্রাম, আকদিয়া সহ বেশ কয়েকটি এলাকায় অন্তত 5000 একর 3 ফসলি জমি 1 ফসলি জমিতে পরিণত হয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতির মুখে এ জনপদের কৃষকেরা। উজান থেকে যে মিষ্টি পানির প্রবাহটা আসে, এই মিষ্টি পানির প্রবাহটা যদি বাড়ানো যায় তাহলে আমাদের এই জেলায় লবণ পানির মাত্রাটা কমবে। যেহেতু তারা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে, এক্ষেত্রে তাদের উৎপাদন খরচটা অনেক বেড়ে যাচ্ছে। একই সাথে যে অন্যান্য যে আন্তঃপরিচর্যা, বিশেষত যে সার ব্যবস্থাপনা, সেক্ষেত্রেও তারা আসলে যথাযথভাবে করতে পারছে না। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা বাড়লে আগামী দিনে কৃষকরা আরও ঝুঁকির মধ্যে পড়বেন। যে সকল এলাকায় পানিতে লবণাক্ততার মাত্রা বেশি, সেসব এলাকায় কৃষকদের লবণ সহিষ্ণু ফসল চাষাবাদের জন্য উৎসাহিত করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আস্তে আস্তে আমরা যখন গ্রাউন্ড ওয়াটারটা নিচের দিকে নেমে যাবে, পরবর্তীতে দেখা যাবে গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ আরও কমে যাচ্ছে। সেক্ষেত্রে কৃষকদেরকে পরবর্তীতে গ্রাউন্ড ওয়াটারের অ্যাভেলেবিলিটিটা আরও কমে যাবে এবং সেক্ষেত্রে তাদের আরও সমস্যার সম্মুখীন হতে হবে। পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি সেচ তাদের বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। তারা যেখানে খাল পুনঃখনন করার পরিকল্পনা করবে, সেক্ষেত্রে কৃষকদের সুবিধার্থে সমন্বয়ের মাধ্যমে এই লবণ পানিকে মিষ্টি পানির আওতায় নিয়ে আসা সম্ভব। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কৃষি জমিতে সেচ উপযোগী পানিতে লবণের স্বাভাবিক মাত্রা ধরা হয় 0.75 ডিএস প্রতি মিটার, অথচ জেলার বিভিন্ন এলাকায় নদী ও খালের পানিতে লবণাক্ততার মাত্রা 1.75 ডিএস প্রতি মিটার পর্যন্ত পাওয়া গেছে। এখন নড়াইল। ময়মনসিংহে নগরের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এর আওতায় আনা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। এ নিয়ে আরও জানাতে আকুয়া খাল থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কোন কোন এলাকায় খাল খননের কার্যক্রম চলছে, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি আমি রয়েছে আকুয়া খালে এবং এই আমার পেছনে যে খালটি দেখা যাচ্ছে, এই খালটি কিন্তু এখন অনেকটাই মৃত। দখল দূষণে কিন্তু দীর্ঘদিনে দখল দূষণে এবং সংস্কার কাজ না চলার কারণে কিন্তু সেটি একেবারেই মৃত হয়ে পড়েছিল। এবং এখানকার আসার পরে এলাকাবাসী জানাচ্ছিল যে এই খালের পানি এতটাই স্বচ্ছ ছিল, এখানে গোসল থেকে শুরু করে গৃহস্থালী কাজকর্ম এবং ফসলের সেচ কার্য চালানো হতো। কিন্তু এখন কিন্তু পানি যেমন দূষিত হয়ে গেছে, খালও ভরাট হয়ে গেছে, পানির প্রবাহও বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ প্রায় 20 থেকে 25 বছর পর এই খালটি আবার স্বরূপে ফিরতে যাচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই খালটি কিন্তু আবারও খননের কাজ কিন্তু তারা চালাচ্ছেন। পাশাপাশি ময়মনসিংহের যে প্রধান যে কয়েকটি খাল রয়েছে, বিশেষ করে আকুয়া খালটি সবচেয়ে বড় খাল, পাশাপাশি মাকড়জানি, সুহেরা, তারপরে গোয়ালকান্দি খাল রয়েছে। এই খালগুলো কিন্তু আসলে খননের উদ্যোগ নিয়েছে। 4টি অ্যাক্সেলেটর মেশিন এই খালগুলো খননের জন্য তারা কাজ করছে প্রায় 2.5 মাস থেকে 3 মাস যাবৎ। এবং তারা যেটা এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা যেটা বলছেন যে একটু বৃষ্টি হলে আসলে এই এলাকাটা
প্লাবিত হয়। এখানকার যে ফসলি জমিগুলো রয়েছে, যেহেতু সিটি কর্পোরেশনের একেবারে শেষ প্রান্তের দিকে, এই ফসলি জমিগুলো কিন্তু প্লাবিত হয়, ফসল নষ্ট হয় এবং এই যে পানিগুলো, দূষিত পানি দুর্গন্ধে কিন্তু বিভিন্ন রোগ ছড়াচ্ছে এবং এই পানি যখন শরীরে লাগে বিভিন্ন চর্মরোগও কিন্তু আক্রান্ত হচ্ছে এখানে স্থানীয়রা, সেটাও কিন্তু আমাদের জানা ছিল এবং তারা চান যে এই খালটি যেন আগের পানির স্রোত প্রবাহ ফিরে আসে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন প্রায় আরও 2 থেকে 2.5 মাস লাগতে পারে পুরো খালগুলো খনন কাজ শেষ করতে এবং এই খাল খনন কাজ শেষ হলে শহরের যে জলাবদ্ধতা, বিশেষ করে শহরের শানকিপাড়া এলাকা, সেনবাড়ি, চরপাড়া, পলাশপুর সহ যে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেগুলো পানির যে জলবদ্ধতা সৃষ্টি হয় বৃষ্টি হলে সেগুলো অনেকটা কমে আসবে বলে বলা হচ্ছে এবং পাশাপাশি অপরিকল্পিত নগরায়নের কারণে যে বাসাবাড়ির থেকে যে রাস্তা উঁচু যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন একতলার যে কিন্তু প্রচুর পানি জমে যায় এবং দুর্ভোগে কিন্তু পড়তে হয় সাধারণ যারা নগরবাসী রয়েছেন এবং এই দুর্ভোগটাও কিন্তু অনেকটা কমে আসবে বলে ধারণা করছেন। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই 2020 থেকে 22-23 অর্থ বছরে সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা প্রকল্প উন্নয়নের কিন্তু প্রায় 1575 কোটি টাকার কাজ কিন্তু বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চলমান ছিল এবং সর্বশেষ কিন্তু 800 কোটি টাকার কিন্তু টেন্ডার হয় এবং আমরা দেখতে পেরেছি যে পরবর্তীতে 2023-24 অর্থ বছরে কিন্তু 512 কোটি টাকার কিন্তু এই নতুন বাজেট ঘোষণা করা হয় এবং সাধারণ মানুষ যেটা চাচ্ছেন যে নগরের জলাবদ্ধতা দূর হোক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থা থেকে শুরু করে এই খালগুলো যদি পরিষ্কার থাকে তাহলে জলাবদ্ধতার যেমন অনেক নিরসন হবে। পাশাপাশি তারা যেটা সবচেয়ে দাবি জানাচ্ছেন যে কোনোভাবেই যেন যে প্রকল্পিত অর্থে এই কাজগুলো করা হচ্ছে সেগুলো যেন অনিয়ম না হয় এবং সঠিক অর্থ ব্যবহারের মাধ্যমে যেন কাজগুলো সঠিক সুন্দরভাবে সমাপ্ত হয়। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে খাল খননের সর্বশেষ খবর আমার কাছে। রাত্রি ময়মনসিংহে নগরের জলাবদ্ধতা নিরসনে খাল খননের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। সংক্রমিত রোগে আক্রান্ত হয়ে শত শত মুরগি মারা যাচ্ছে টাঙ্গাইলের বিভিন্ন খামারে। লাখ লাখ টাকা বিনিয়োগ করে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় 2 শতাধিক খামারি। তাদের অভিযোগ, প্রাণী সম্পদ কর্মকর্তাদের অসহযোগিতা, নিম্নমানের ফিড ও ওষুধের কারণে মারা যাচ্ছে মুরগি। কাউসার আহমেদের প্রতিবেদন। গত রোজার শুরুতেই ডিমের চাহিদা কমায় ক্ষতিগ্রস্ত হয় খামারিরা। এর মধ্যে ঈদের কিছুদিন আগে থেকে টাঙ্গাইলের গোপালপুর, ভুইয়াপুর, কালীহাতি সহ বিভিন্ন উপজেলার খামারে নতুন সংক্রমণে আক্রান্ত হচ্ছে মুরগি, ফলে মারা যাচ্ছে শত শত মুরগি। খামারিরা জানান, যেভাবে মুরগি মারা যাচ্ছে এর মধ্যে রানীক্ষেত, গাম্বরু সহ পূর্ব পরিচিত কোনো রোগের লক্ষণ নেই। কয়েকদিন ঝিমিয়ে থাকার পর মারা যাচ্ছে খামারের শত শত মুরগি। এতে ঋণ করা অনেক খামারই দিশেহারা হয়ে পড়ছে। 1 মাস 4 দিন বয়সে ঠাসঠাসি পরে পরে মরে গেল 2 দিনের মধ্যে, আর বড় মুরগিগুলা খাসির মধ্যে বসে মরে থাকে। পানি সম্পদ অফিসেও মনে করেন যে গেলে ওই মুরগি নিয়ে গেলে কর্মচারীটা কাটে এরা কি লেখে ওই ওষুধে খাওয়ান গা, পরে কোনো সমাধান হয় না। ডিমের দাম কম, খাদ্যের দাম বেশি, ওষুধপাতির দাম বেশি, ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। রোগ ধরতে পারে না, মেলা ওই ডাক্তারখানায় নিয়ে গেছি, ওই কত কয়েছে ভাইরাস হয়েছে, কত কয়েছে বাট হয়েছে, এক একজনের এক একটা বলা। ডাক্তার দেয় ওষুধ খাওয়া, এতে মাসে 1.5 লাখ ওষুধ খাইছে। মুরগি এখন মনে হয় আজকে 5-6 মরছে, এমনি ওষুধ কোনো কাজ করে না। মুরগি মারা গেছে 1-1.5 মুরগি মারা গেছে, মানে 2 লক্ষ টাকার মতো ওষুধ লাগছে। এইভাবে হয়েছে কি মুরগি এখনো পুরা সুস্থ না। অর্থনীতিবিদরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে একদিকে যেমন নতুন উদ্যোক্তা ঝরে পড়বে, অপরদিকে দাম বাড়বে মুরগি ও ডিমের, যার প্রভাব পড়বে প্রান্তিক অর্থনীতিতে। প্রান্তিক পর্যায়ে অনেকেই বিভিন্ন ধরনের ধার দেনা করে, উচ্চ সুদে ঋণ করে এখানে বিনিয়োগ করে থাকেন। তো এ ধরনের রোগ যদি আসে তখন দেখা যাচ্ছে যে তার যে ক্যাশ মানি যেটা সেটা আর থাকে না। হঠাৎ ঋতু পরিবর্তন ও ঠান্ডাজনিত কারণে রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাচ্ছে। আর সংক্রমণ রোধে খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। গত অক্টোবর মাস থেকে মাঠ পর্যায়ে শীতের যখন শেষের দিকে হয় বা পিক পর্যায়ে, তখন আমরা ধারণা করি যে কিছু রোগের প্রাদুর্ভাব হতে পারে। তখন থেকে আমরা ব্যাকয়ার্ড ভ্যাকসিনেশন, খামারিদের অ্যাওয়ারনেস, উঠান বৈঠক এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং আমরা করেছি। বিক্ষিপ্তভাবে কিছু রানীক্ষেত রোগ পেয়েছি, সেগুলো আলহামদুলিল্লাহ এখনও নিয়ন্ত্রণে।
খামারিদের দাবি, জেলায় চলমান মহামারীতে ইতোমধ্যে 500 খামারে অন্তত 5 লাখ মুরগি মারা গেছে। এখন টাঙ্গাইল। সাতক্ষীরায় এবছর দ্বিগুণ জমিতে তরমুজের চাষ হয়েছে। অল্প সময়ে বেশি লাভ হয়, এই ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এছাড়া উৎপাদিত এইসব তরমুজ বিক্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন বাজার, যেখানে প্রতিদিন বেচাকেনা হচ্ছে অর্ধ কোটি টাকার তরমুজ। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার শ্যামনগর আর আশাশুনির মাঠ জুড়ে এখন সবুজের সমাহার। সবুজ লতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে তরমুজ। কয়েক বছর আগেও এসব মাঠ অনাবাদি পড়ে থাকলেও বর্তমানে চাষযোগ্য জমিতে পরিণত হয়েছে। শত শত একর জমিতে তরমুজের চাষ করছেন এখানকার চাষিরা। স্থানীয় চাষিরা বলছেন, মূলত ড্রাগন ও জাম্বু গোয়ালিয়া জাতের তরমুজের বেশি চাষ করেন তারা। আকারে ছোট হলেও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা রয়েছে ভালো। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রতি বিঘায় উৎপাদন হয় 60 থেকে 80 মণ তরমুজ। আর খরচের তুলনায় লাভ দ্বিগুণ হওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। তবে চলতি বছর মজুরি, সার ও বীজের দাম বেশি হওয়ায় আর মিঠা পানির সংকট থাকায় চাষ কিছুটা ব্যাহত হয়েছে। বর্তমান সময় যতগুলো ফসল আবাদ করা হয় তার মধ্যে তরমুজ একটা লাভজনক ফসল। তরমুজ একটি লাভজনক ব্যবসা, কিন্তু সরকার যদি বীজটা একটু ভালো দিত তাহলে কৃষক আরও লাভবান হতো। তরমুজ চাষে বিঘাপতি 5টা চারা লাগে, 5টা চাষে বিঘাপতি 1500 টাকা খরচ হয়। আমাদের পানিটা নোনা পানি, তো আমাদের সামনে যে একটা নদী আছে, নদী যদি বৃষ্টি পানি ধরে রাখা হয় তাহলে আমাদের ফসল করতে খুব সুবিধা হবে। এদিকে তরমুজ বেচাকেনাকে কেন্দ্র করে জেলার ইটাগাছা এলাকায় গড়ে উঠেছে একাধিক ফলের আড়ত। সাতক্ষীরা সহ খুলনার কয়রা ও বাজুয়া এলাকা থেকেও তরমুজ আসে এখানে, আর পাইকারদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। সাতক্ষীরা যে ফলটা তরমুজটা হয়, তরমুজটা খুবই সুন্দর এবং মিষ্টি সুস্বাদু। আমাদের খুলনা বিভাগ থেকে যে তরমুজগুলো সংগ্রহ হচ্ছে এইগুলা খুবই সুস্বাদু, খুবই মিষ্টি। আমাদের সাতক্ষীরার চাহিদা মেটানোর পরে দেশের বিভিন্ন জায়গায় এই তরমুজ যাচ্ছে। কৃষি বিভাগ বলছে, চাষের জন্য উপকূলীয় এলাকার বিলগুলোতে মিনি পুকুর খনন করা হয়েছে, যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করা হচ্ছে। এছাড়া চাষাবাদের প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। আমন ধান কর্তনের পরে অনেক জমি পানির অভাবে পতিত পড়ে থাকত। আমরা যে সকল ফসলে পানি কম লাগে এইরকম ফসল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি। ফসলটা উৎপাদন হচ্ছে, এতে তাদের ব্যাপক লাভ হচ্ছে। গত বছর সাতক্ষীরায় 315 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়। এবছর চাষ হয়েছে 618 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 302 হেক্টর বেশি। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। নোয়াখালীর বেগমগঞ্জে 2 ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত 1 জন। বুধবার ভোরে উপজেলার নাজিরপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কের একটি গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাককে পেছন থেকে বালু ভর্তি আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ট্রাকের হেল্পার সজীব ও চালকের বন্ধু সাকিব গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ওই সময় আরেক ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবার দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসাম্প্রদায়িকতার নামে দাঙ্গাকারীদের স্বাধীনতা দিয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে ওয়াকফ ইস্যুতে মুসলিমদের অসম্মান করে কথা বলায় বিরোধীদের তোপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকফের নতুন আইন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে 15টি পিটিশন শুনানি হবে আজ। নাফি আরমান মনন জানাচ্ছেন বাকিটা। গেল কয়েকদিন ধরে বিতর্কিত ওয়াকফ সংশোধিত আইন নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই আগুনে ঘি ঢাললেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গ জ্বলছে, আর এত কিছুর পরেও মুখ বুজে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসাম্প্রদায়িকতার নামে মমতা সরকার দাঙ্গাকারীদের স্বাধীনতা দিয়েছে, তাই আন্দোলনকারীদের দমনে লাঠির কোনো বিকল্প নেই বলেও দাবি করেন তিনি।
आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। এদিকে মুসলিমদের ছোট করে কথা বলার অভিযোগ উঠেছে খোদ দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সোমবার হরিয়ানায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন, সৎপন্থায় ওয়াকফের সম্পদ ব্যবহার করা হলে মুসলিম যুবকদের টায়ারের পাংচার ঠিক করে উপার্জনের প্রয়োজন পড়ত না। वक्फ के नाम पर लाखों हेक्टेयर जमीन पूरे देश में है और आज ईमानदारी से उसका उपयोग हुआ होता तो मेरे मुसलमान नौजवानों को साइकिल के पंक्चर बना करके जिंदगी नहीं गुजारनी पड़ती। लेकिन इससे मुट्ठी भर भू माफिया का कोई भला हुआ। মোদির দিকে পাল্টা ঢিল ছুড়েছেন এআইএমআইএম এর প্রধান ও হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। এক্সে এক পোস্টে জানান, সনাতনদের সংগঠন আরএসএস দেশের স্বার্থে মতাদর্শ প্রচার ও সম্পদ ব্যবহার করলে ছোটবেলায় মোদির চা বিক্রির প্রয়োজন হতো না। প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। এদিকে টানা ৩ দিন সংঘর্ষের পর শান্ত পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে মুর্শিদাবাদে। শমশেরগঞ্জে দাঙ্গায় বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। दो दुकान है, दोनों दुकान में घर में घुस के पूरा आग लगा दिया। इधर साइड हम लोगों का ये मतलब घर के पीछे एक घर है, उस घर में पूरा आग लगा दिया। 3 घर मतलब पूरा आग लगा दिया है। The situation is tense, but it is under control. 8 companies of CRPF, including 4 RAF companies, are deployed here. মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা সহ মুসলিমদের সম্পদ দেখভালে দায়িত্ব ন্যস্ত রয়েছে ওয়াকফ বোর্ডের ওপর। তবে মুসলিমদের অভিযোগ, আইন সংশোধনের ক্ষেত্রে তাদের সঙ্গে আলোচনা করেনি কেন্দ্রীয় সরকার। সংশোধিত আইনে ওয়াকফ বোর্ডে যোগ করা হয়েছে অমুসলিম সদস্য। এতেই ক্ষুব্ধ, আতঙ্কিত ভারতীয় সংখ্যালঘু মুসলিমরা। তবে ক্ষমতাসীন বিজেপির দাবি, দুর্নীতি দমনের লক্ষ্যে 1995 সালের ওয়াকফ আইনে আনা হয়েছে সংশোধনী। নতুন আইন চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে 15টি পিটিশনের শুনানি হবে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এবারে খেলার খবর। দীর্ঘ বিরতির পর আবারও সুদিনের ডাক ঐতিহ্যবাহী মোহামেডানে। ঢাকা প্রিমিয়ার লিগে আছে শিরোপার দৌড়ে। তবে জাতীয় দলে যোগ দেওয়ার সুপার 6-এ তারা পাচ্ছে না মূল একাদশের 4 ক্রিকেটারকে। সব প্রতিবন্ধকতা ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এগোবে দলটি, জানিয়েছেন ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। আর জানাচ্ছেন ওয়াসিল হক পান্থ। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, দেশের ক্রিকেটের 3 পাণ্ডব সহ দলে যেন তারার মেলা বসিয়েছে মোহামেডান। যদিও ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরে বসে নবাগত গুলশান ক্লাবের বিপক্ষে। তবে ঠিকই ঘুরে দাঁড়ায় তারা। মাঝে গাজী গ্রুপের বিপক্ষে পা হরকালেও প্রথম রাউন্ড শেষে আবাহনীকে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে সুপার 6-এ পা রেখেছে দলটি। চ্যাম্পিয়নের আসল লড়াইয়ে নামার আগেই জাতীয় দলের এক ঝাঁক ক্রিকেটার ছাড়ছেন মোহামেডান শিবির। যদিও আগেই বিকল্প পরিকল্পনা সাজিয়ে রাখার কথা জানালেন এই ক্লাব কর্তা। এতটা সিভিয়ারিটি চিন্তা করি নাই আমরা, যে এতগুলো 5টা প্লেয়ার চলে যাবে আমরা চিন্তা করি নাই। আমরা যখন দল গঠন করেছি তখনই আমরা প্রায় 18 জন 19 জনের প্লেয়ার টিম করেছি। আমরা ওই হিসাব করে আমরা টিম করেছিলাম যে কার রিপ্লেসমেন্ট কি হতে পারে, ওইটা প্ল্যান করেছিল। মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে অসুস্থ হন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। সুপার 6-এ দেশসেরা ওপেনার ও নিয়মিত পারফর্মার অঙ্কনের অনুপস্থিতি ভোগাবে বলে মানছেন ক্লাব কর্তা। বাট টি-20 PSL এ ছুটি দেওয়ার জন্য এই একটা বড় গ্যাপ হয়ে গেছে। অঙ্কন চান্স পেয়েছে। আর একটা বড় অ্যাক্সিডেন্ট, তামিমের অ্যাক্সিডেন্টের জন্য আমরা এই 2টা জায়গায় আমরা আসলে শূন্যস্থান পূরণটা করাটা ভেরি টাফ হয়ে গেছে আমাদের জন্য। দলের শক্তি কিছুটা কমলেও চ্যাম্পিয়নশিপের আশা ছাড়ছেন না শিপন। তবে পরের রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটাররা না থাকায় নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন এই কর্মকর্তা। ভালো সুযোগ বলতে পারেন, বিকজ যারা আছে বাকি যে টিমগুলো যে সুপার লিগে উঠবে বা উঠছে তাদের ভিতর থেকে ওরকম র্যান্ডম বেসিসে প্লেয়ার যাচ্ছে না। তো তাদের ম্যাক্সিমাম টিমই ইনট্যাক্ট থাকছে, বা 1-2টা প্লেয়ার যেটা হার্ডলি যাচ্ছে। সো ইটস এ ভেরি গুড চান্স ফর দেম অলসো ওইখানটায় সুপার লিগে। লিস্টে মর্যাদা পাওয়ার পর থেকে কখনো ঢাকা প্রিমিয়ার লিগ জিততে পারেনি মোহামেডান। এবার শিরোপা খরা কাটানোতেই সব মনোযোগ মতিঝিল পাড়ার দলটির। ওয়াসিল হক পান্থ, এখন ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ নিয়ে আলোচনার আভাস। তিন দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউনূসের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ। পর্যায়ক্রমে রাজনৈতিক দলের সাথে বৈঠক। সড়ক মহাসড়কে ব্যাটারি রিকশায় বারবার দুর্ঘটনা। নিয়ন্ত্রণের প্রশ্নে নিশ্চুপ বিআরটিএ, দ্রুত কঠোর নীতিমালার তাগিদ। ব্যাটারির যে আমদানি, মোটরের যে আমদানি এবং চেসিসের জন্য যে রড এবং অ্যাঙ্গেল বাইরে থেকে আমদানি হচ্ছে, সেখানে নিয়ন্ত্রণ করতে হবে। এবং ক্রয়াদেশ সংকটে চট্টগ্রামে টিকে থাকার লড়াইয়ে ছোট পোশাক কারখানা। ব্যবসায়িক সক্ষমতা হারিয়ে লোকসানের শঙ্কায় শিল্প মালিকরা। অনেকাংশে ওরা পুষিয়ে উঠতে পারে না, যার দরুন আপনার নুন আনতে পান্তা ফুরালে যেরকম হয়ে যায়, আমাদের ক্ষুদ্র মাঝারি ফ্যাক্টরিগুলোকে এইভাবে করে চলতে হচ্ছে। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।